প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথম পর্বে এই প্রথম দুটি নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে দায়। তো আমরা তখন সম্পদ বলতে কি বলছি? সম্পদ বলতে এক কথায় যদি বলি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ব্যতীত আর যা কিছু তার মালিকানাধীন আছে সবগুলোই সম্পদ। আর দায় সম্পর্কে আমরা বলেছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে থেকে তৃতীয় কোনো পক্ষ যদি দাবি করে, পাওনা দাবি করে, সেটি হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। আর আজকে আমাদের আলোচনার প্রথম দুটি হচ্ছে আয় এবং ব্যয়। অত্যন্ত সহজ দুটি বিষয়, তোমরা নিশ্চয়ই বুঝো, আয় বুঝো এবং ব্যয় বুঝো। যখন পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে তুমি কোনো কিছু অর্জন করো, সেটি হচ্ছে আয়। আর দৈনন্দিন ব্যবসা পরিচালনা করার জন্য যা কিছু তুমি পরিশোধ করো বা খরচ করো, সেটি হচ্ছে ব্যয়। তবে এখানে খেয়াল রাখতে হবে, আমাদের দেশে দুটি পদ্ধতি, আয় এবং ব্যয়ের জন্য দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। একটি হচ্ছে নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা, আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা। খেয়াল রাখবে, আমাদের দেশে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা পদ্ধতিটি প্রচলিত রয়েছে। তাহলে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো তুমি আজকে পণ্য বিক্রয় করেছ 5,000 টাকার পণ্য বিক্রয় করেছ। তাহলে এই 5,000 টাকা তোমার আজকের জন্যই, অথবা ধরো এই জানুয়ারি মাস, এই জানুয়ারিতে এটি আয় হিসাবে গণ্য হবে। মনে করো এই 5,000 টাকা তুমি জানুয়ারিতে পাওনি, তার কাছ থেকে, যার কাছে বিক্রয় করেছ, সে তোমাকে টাকাটা এখনো দেয়নি। হয়তোবা মার্চ, এপ্রিল, মে, সামনে হয়তোবা কোনো মাসে এই টাকাটাও সে তোমাকে দিয়ে দিবে। কিন্তু বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার মূল কথা হচ্ছে, যখনই তোমার আয় হয়েছে, অর্থাৎ যখনই আয় সংগঠিত হবে, ঠিক তখনই তোমার আয়ের হিসাবে, আয়ের খাতায় অন্তর্ভুক্ত করতে হবে। হয়তোবা তুমি টাকাটা পরে পাবে, কিন্তু যখন যেই মাত্র আয় হলো, সে তখনই আয়ের অন্তর্ভুক্ত করতে হয়। ঠিক একইভাবে মনে করো ব্যয়, যেই মাত্র তোমার ব্যয় ঘটলো, মনে করো তোমাকে বিদ্যুৎ বিল দিতে হবে। এখন জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল, এই জানুয়ারি মাসের 31 তারিখে তোমাকে বিদ্যুৎ বিলের খরচ দেখাতে হবে। হয়তো তুমি বিদ্যুৎ বিলটি পরবর্তী কোনো সময় দিবে, ফেব্রুয়ারিতে দিবে, অথবা জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে একসাথে করে তুমি মার্চে দিবে। কিন্তু জানুয়ারির যে বিদ্যুৎ খরচ তোমাকে জানুয়ারির যে হিসাবের খাতা রয়েছে, ওই হিসাবের খাতায় তোমাকে এই বিদ্যুতের খরচটি অন্তর্ভুক্ত করতে হবে। হয়তোবা তুমি 5-7 দিন পরে অথবা পরের মাসে তুমি বিদ্যুৎ বিলটা পরিশোধ করবে। কিন্তু যখনই বিদ্যুৎ বিল খরচ হলো মাস শেষে, তখনই দেখাতে হবে। তুমি কখন দিয়েছো সেটি বিষয় না। এটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার মূল কথা। আমি আরেকবার বলবো যে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার মূল কথা হচ্ছে, যখনই আয় অথবা ব্যয় সংগঠিত হবে, ঠিক তখনই আয় অথবা ব্যয়টিকে ওই আয় বা ব্যয়ের খাতায় অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করতে হবে। হয়তোবা তুমি ওই আয়ের টাকাটা পরবর্তী কখনো পাবে,
অথবা ব্যয়ের টাকাটা পরবর্তী কখনো তুমি পরিশোধ করে দিবে, কিন্তু তখন না, যখনই আয় বা ব্যয়টি সংগঠিত হলো, ঠিক তখনই তোমাকে এ, আয় বা ব্যয়ের খাতায় লিপিবদ্ধ করতে হবে। আর এটাই হচ্ছে হিসাব, আহ বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার মূল কথা। আমি তো আরেকটি উদাহরণ দিতে পারি। মনে করো একজন লোক তুমি নিয়োগ করেছ মাঠে কাজ করার জন্য। এখন আহ, সে সকাল 8টায় আসবে, কাজ করবে, বিকেল 4টা বা 5টায় যখন মনে করো আসরের নামাজের আজান দেয় তখন সে চলে যাবে, মাঠ থেকে উঠে যাবে, তার কাজ শেষ। এখন খেয়াল করো, যখনই সে বিকালে মাইকের আজানের শব্দ শুনলো তখন সে উঠে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, সে কিন্তু টাকাটা এখন পাবে না, নিশ্চয়ই সন্ধ্যার পরে তার মালিকের সাথে দেখা হবে এবং টাকাটা সে পাবে। এখন প্রশ্ন হচ্ছে, তার আয়টি কখন হলো? সে কি আজানের সাথে সাথে, আসরের আজান দেওয়ার সাথে সাথে, বা তার যে ডিউটি সময় ওই সময় শেষ হওয়ার সাথে সাথে আয় হলো, নাকি সন্ধ্যার পরে যখন টাকা সে পাইলো তখন আয় হলো? তাহলে আমরা বলবো যে যখনই তার ডিউটির সময়টা শেষ হলো, বিকেল 4টায়, যখন তার কাজ শেষ, তার আয়ের খাতায় লিপিবদ্ধ হয়ে গেল। হয়তোবা সে টাকাটা সন্ধ্যার পরে পাইলো অথবা পরের দিন পাইলো, তখন আয় না, আয়টা কিন্তু তার যখন কাজ শেষ তখনই তার আয়টা হয়ে গেল। এটাই এটাই হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা। আর 3 নম্বর যেটা পরবর্তীতে আছে আমাদের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, মালিকের অধিকার। সেটি আবার কি? একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে সেটি তো মালিকের অধিকার, আবার কার অধিকার থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। সেটি হচ্ছে, মনে করো আমি একটা উদাহরণ দ্বারা বোঝাই। মনে করো একটা তোমার প্রতিষ্ঠানে মোট সম্পদ আছে 100 টাকার সম্পদ আছে। তোমার যা ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আছে আমরা দাম গুনে দেখলাম যে 100 টাকার আছে, সম্পদ আছে। তাহলে এই 100 টাকার মধ্যে খেয়াল করো, মনে করো 20 টাকা কি আছে? লোন আছে, বা ঋণ আছে, বা পাওনাদার আছে। অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ 20 টাকা পাবে এই ব্যবসা থেকে। তাহলে আমরা বলবো যে বাকি যে 80 টাকা, এইটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আছে ওই সবগুলো থেকে যদি কোনো পাওনাদার থাকে, তৃতীয় কোনো পক্ষ যদি দাবি করে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাবে, তো আমার এই টোটাল সম্পদ থেকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আছে ওই টোটাল সম্পদ থেকে তার পাওনাটা দেওয়ার পরে যা রয়ে গেল, এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। 100 টাকা, আমার এই পুরো ব্যবসাটা 100 টাকার। তো আমরা যদি এই 100 টাকা থেকে তৃতীয় পক্ষের পাওনাদারদের পাওনা 20 টাকা দিয়ে দিই, পরিশোধ করে দিই, তাহলে আমাদের কাছে থাকে অবশিষ্ট 80 টাকা। এই 80 টাকাই হচ্ছে মালিকানা সত্ত্ব। পরবর্তী পর্বগুলোতে 60 থেকে যে 70টি এন্ট্রি আমরা বলেছি যে আছে, ওই 60 থেকে 70টি এন্ট্রি ধাপে ধাপে আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।